এই ভিডিওটা আমার গত ভিডিওর একটা সিরিজ ভিডিও। আমি যে গত সপ্তাহে যে ভিডিওটা করেছিলাম সেটা মোটামুটি সবাই দেখলাম যে পছন্দ করছে। এটা হচ্ছে অনেকটা ক্যানাডাতে এসে কিভাবে আপনি উবার করবেন সেইটার উপরে, কিংবা আপনি বাংলাদেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্স করে ক্যানাডাতে এসে গাড়ি চালাতে পারবেন, তো সেই রিলেটেড। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, মানে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তাহলে আপনি ক্যানাডাতে এসে যে অ্যাডভান্টেজ পাবেন সেইটা নিয়ে কথা বলছিলাম। এবং অনেক কথা তো ওই এক ভিডিওতে হয়তো বা সব কথা বলা যায় নাই, তাই আমি এই ভিডিওতে উবারের ইন ডিটেলস আলোচনা করব। এবং হয়তোবা এই ভিডিওতেও এটা শেষ হবে না, নেক্সট আরেকটা ভিডিও হয়তোবা করা লাগবে, কারণ আমাদের এখানে কিন্তু শুধু উবার না, উবার এবং উবারের মতোই সেম আরেকটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে লিফট। তো উবার এবং লিফট বোথ আর সেম ওদের সেমই জিনিস, ড্রাইভিং করার কার শেয়ারের যেই ড্রাইভিং অ্যাপ সেটা। তো আমি আজকে চেষ্টা করব প্রথমে উবার দিয়ে শুরু করি। উবার আর অ্যাপ লিফট অলমোস্ট সেম। তো আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা এই যে উপরে আমি এটার দিয়ে দিব, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আর উপরে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আগে দেখে আসতে পারেন, তাহলে ওইটার সাথে রিলেটেড এই ভিডিওটা তো দেখলে ভালো লাগবে, তখন বুঝতে পারবেন। এনিওয়ে, তো ভিডিও শুরু করা যাক। তো আগের ভিডিওতেই তো আমি বলে ফেলছি যে আপনি ক্যানাডাতে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসে কিভাবে ওইটাকে আপনি এখানকার অ্যাডভান্টেজ নিতে পারবেন এখানকার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে। তো সেইটা আর পুরানো কথা আর নতুন করে না বলি, এখন হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছেন এবং সরাসরি জি থিওরি দেওয়ার পরে সরাসরি জি আপনি দিচ্ছেন, এবং আমি ধরে নিচ্ছি যে আপনি পাস করছেন, এটা ধরে নিচ্ছি। আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু আপনাকে আবার সেই নতুন করে থিওরি দেওয়া লাগবে, তারপর 1 বছর ওয়েট করে আপনাকে রোড টেস্ট G2 দেওয়া লাগবে, তারপরে আপনি আবার জি এর জন্য অ্যাপ্লাই করবেন। তার মানে আপনি কিন্তু অলমোস্ট 2-2.5 বছর আবার পিছিয়ে যাবেন। সো বি কেয়ারফুল, যারা এখানে স্টুডেন্ট হন বা ওয়ার্ক পারমিট হোক বা কি এক্সপ্রেস এন্ট্রিতে ইমিগ্রেশন নিয়ে আসেন, যাই হোক যেভাবেই হোক, মানে ক্যানাডাতে আসছেন এবং ক্যানাডাতে থাকবেন, তো সেই সব মানুষের জন্যই আমি কথাগুলো বলতেছি। তো তারা তো যদি আপনি ড্রাইভিং লাইসেন্স সঙ্গে করে নিয়ে আসেন, তাহলে আপনি যেই অ্যাডভান্টেজ পাবেন সেই অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ডাইরেক্ট জি এর জন্য অ্যাপ্লাই মানে এক্সাম দিতে পারবেন। আদারওয়াইজ তো আপনাকে অনেক অপেক্ষা করা লাগে নর্মালি। তো আপনি যদি একবার ফেল করেন, যদি জি দিয়ে আপনি ফেল করেন, তাহলে কিন্তু আপনাকে শুরু থেকে আবার শুরু করা লাগবে। সো এই জন্য আপনাকে কেয়ারফুল থাকা লাগবে, আপনি যেন কোনোভাবেই ফেল না করেন। আপনাকে এই পরীক্ষা দেওয়ার আগে আমি আগেই বলছিলাম, এখনো আবারও বলতেছি, যে আপনি ভালোভাবে এখানকার যে লোকাল যে ইনস্ট্রাক্টর আছে, আমাদের বাঙালি ইনস্ট্রাক্টর আছে, তাদের দিয়েই আপনি ভালোভাবে লাগে 10টা-15টা ক্লাস করেন। টাকা কিছু যাবে, কিন্তু আপনাকে তো পাস করা লাগবে। আপনি বাংলাদেশে যতই ভালো গাড়ির ড্রাইভার হন না কেন, আপনি 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্স থাকলেও এখানে এসে আপনি গাড়ি চালাতে পারবেন, এখানকার রুলসে আপনি ফেল করবেন। কারণ আপনি পরীক্ষা দিতে যাবেন, এক্সামিনার আপনার পাশে বসা থাকবে, এখানকার যে রুলস সেই রুলস অনুযায়ী আপনাকে একদম মানে এক্স্যাক্টলি সেই রুলস মেনে আপনাকে করতে হবে। তো আপনি যদি সেই রুলসের একটু এদিক ওদিক করেন, ফর এক্সাম্পল আপনি রাইট টার্ন নিতে গেছেন আর ওদিক দিয়ে পেডাস্ট্রিয়ান দিয়ে একজন নামতে নিচ্ছে, আপনি রাইট টার্নে চলে গেছেন, এগুলা হয়তো বা বুঝবেন না। এখন আমি রাইট টার্ন লেফট টার্ন, হ্যাঁ, এগুলা এমনি জান ও কি নিয়ম, এগুলো বলতে গেলে আপনি বুঝবেন না। বাংলাদেশের সাথে এখানকার, বাংলাদেশে তো লোকজনের উপর দিয়ে গাড়ি চালায় চলে যায়, এখানে কি তা পারবেন? এখানে আপনি, আমরা বাংলাদেশে জেব্রা ক্রসিং বলি, বা এখানে পেডাস্ট্রিয়ান বলে, মানে ওয়াক কি ক্রস ওয়াক বলে না কি জানো। তো ওইটা দিয়ে যখন লোক পার হবে রাস্তা, তো ওই মাথায় লোক আছে, আপনি রাইটে চলে যেতে পারেন, কিন্তু ওই মাথায় যদি লোক থাকে, সে আসতে শুরু করছে, আপনি হয়তো বা মনে করলেন যে রাস্তায় অনেক গ্যাপ আছে, আমি তো চলেই যাইতে পারি সেফলি, তাহলে আমি চলে যাই। আপনি চলে গেলে আপনি ফেল, বিকজ ওই লোক নামতেছে, আপনি গাড়ি চলে যেতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে, ওই লোক পুরো রাস্তা পার হয়ে যাবে, তারপরে আপনাকে যেতে হবে।
সো এই বিষয় অনেক কমপ্লিকেটেড এগুলা। এখানে এসে আপনি থিওরি যতই আপনি পড়েন আর ভালো বেশি পান না কেন, প্র্যাকটিক্যালে ফেল করে ফেলবেন। এই জন্য আপনি বাংলাদেশে যত ভালো গাড়ি চালাতে পারেন না কেন, এখানে ক্লাস করে একদম, কারণ আপনার এই অ্যাডভান্টেজ আপনাকে হারাইলে চলবে না। আপনি সুন্দর করে ক্লাস করে ঝরঝরা হয়ে তারপরে পরীক্ষা দিতে যাবেন, যেন এক চান্সে পাস করেন, তাহলে আপনি আর ওই যে 2-2.5 বছরের গ্যাপে পড়লেন না। গেল এইটা। এখন আসি আমি উবারের কথায়। আপনি তো আর উবার করার জন্য কানাডাতে আসেন নাই। আপনি একজন, ধরেন আমি ধরে নিচ্ছি আপনি স্টুডেন্ট, হ্যাঁ, আপনি পড়াশোনা করার জন্য আসছেন, পাশাপাশি জব করবেন। 20 ঘন্টার জন্য আপনার এই কদিন আগেও 40 ঘন্টার সুযোগ দিচ্ছিল, কিন্তু সেটা এখন অফ। এখন 20 ঘন্টায় আবার করতে পারবেন, সেই আগের নিয়মে চলে গেছে। তো 20 ঘন্টা কাজ করতে পারবেন। এখন যেই বর্তমানে কানাডাতে যেই জবের ক্রাইসিস চলতেছে, এই 20 ঘন্টার একটা পার্ট টাইম জব পাওয়া ভীষণ মুশকিল। বিলিভ মি, আমি যা বলতেছি একদম ভাই সত্য কথা বলতেছি। আমি এখানে থাকি, আমি জানি বাংলাদেশের যারা এজেন্ট আছে বা বাংলায় যাদেরকে দালাল বলা হয়, তারা আপনাকে বা আপনাদেরকে নানান হাবিজাবি বইলা আপনাদেরকে ঠেইলা পাঠাই দিতে পারলে ওরা বাঁচে, ওরা কিছু পয়সা পায়। কিন্তু আমি আপনাকে বলতেছি ভাই, সত্যি কথা, ভেরি ডিফিকাল্ট একটা জব পাওয়া। আপনি বলবেন কানাডার মতো দেশে একটা পার্ট টাইম জব পাবো না, অড জব পাবো না। সত্যি কথা, অড জব ভাই, আমি যখন আসছি তখন দিনে 2-3টা জোগাড় করা যেত, এখন যায় না, এখন অনেক কঠিন। সো আপনি পড়াশোনা করবেন, আপনার যেই ফিল্ডে আপনি হয়তো বা কি বলবো, আপনার পছন্দ মতো জব তো আর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পাবেনই না। তো অড জবও পাওয়া খুব মুশকিল। এখন আপনার তো আর খরচ থেমে থাকবে না। সো এই জন্য এইটা একটা পার্ট টাইম হিসাবে বা এটা একটা ব্যাকিং হিসাবে আপনার যদি এই লাইসেন্সটা নিয়ে আসেন এবং আপনি যদি এখানকার লাইসেন্সটা পাইতে পারেন, তাহলে আপনি একটা গাড়ি কিনে কাজে নেমে যেতে পারবেন। আপনি উবার করতে পারবেন, উবার ইট করতে পারবেন। উবারের ভিতরে 4-5টা অপশন আছে। বাংলাদেশে তো শুধু মনে হয় ড্রাইভিংই করে বা উবার ইট করে মেবি। এখানে 5-6টা অপশন উবারেরই। আপনি মানুষের গ্রোসারি, ওই যে মানুষ যে খাবার দাবার কিনে, সেই গ্রোসারি করে মানুষের বাসায় দিয়ে আসবেন, এইটাও উবারের আন্ডারে আছে। তারপরে ডেলিভারি, উবার ইট হচ্ছে একটা খাবার ডেলিভারি, আর এমনিতে ডেলিভারিও আছে। বিভিন্ন অ্যামাজনের যেরকম ডেলিভারি করে ওই ধরনের উবারেরও ডেলিভারি আছে। তো উবারের বিভিন্ন রকমের অপশন আছে, 4-5টা। তারপরে উবারের পাশাপাশি সেম আবার লিফট নামে সেমই আর একটা কোম্পানি। আমাদের কানাডাতে 2টা কোম্পানি মেন, উবার এবং উবারের পাশাপাশি লিফট। এই 2টা কোম্পানি সেমভাবেই চলে। ওই গাড়ি হায়ার করে মানুষ এদিক ওদিক যায়। উবারটা বেশি, উবার হচ্ছে খুবই জনপ্রিয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। উবার তো সবাই জানেন উবার কতটা জনপ্রিয় এবং কতটা বিজি। এখন অনেকেই বলবেন, সেদিন আমাকে এক ভাই ওই যে মেসেজ লিখছে ওই আগের ভিডিওটা দেখে, যে ভাইয়া আপনি মানে এরকম গাড়ির খরচ আর ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, তারপরে গ্যাস সবকিছু দিয়ে উবার করে কয় টাকা আসলে থাকবে? ইয়েস, আসলেই তো কোশ্চেন, কয় টাকা থাকবে? আপনার উবার শুরু করতে গেলে কি লাগবে? প্রথমত আপনাকে তো বললাম আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। তারপর আপনি এখানে এসে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে হলে আপনার কি লাগবে? আপনার সিন নাম্বার লাগবে। আপনি কিন্তু কখনোই কানাডাতে লিগ্যালভাবে কাজ করতে হইলে সিন নাম্বার ছাড়া, সিন মানে আমরা ইংলিশে লিখি SIN, এটার পুরাটা হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। S ফর সোশ্যাল, I ফর ইন্স্যুরেন্স, N ফর নাম্বার। সো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, এইটা না হইলে আপনি কোথাও লিগ্যালভাবে কাজ করতে পারবেন না। আর উবার তো অবশ্যই একটা লিগ্যালি, তো এখানে কাজ করতে হলে সিন নাম্বার লাগবে। তো আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে আপনার যেহেতু কাজের অনুমতি থাকবে, কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে আসলে আপনার যেহেতু কাজের অনুমতি থাকবে, তো আপনার তো সিন নাম্বার আপনি কানাডাতে আসার পরেই আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনাকে দিয়ে দিবে। তো ওই সিন নাম্বার নিয়ে আপনাকে উবার একটা অ্যাকাউন্ট করতে হবে। ইমেল দিয়ে, ফোন নাম্বার লাগবে, একটা মাস্ট বি। ইমেল দিয়ে, ফোন নাম্বার দিয়ে আর সিন নাম্বার দিয়ে, ওই যে আপনার এখানকার যে ডকুমেন্ট আছে, পাসপোর্ট, আপনার তো নিজস্ব বাংলাদেশি পাসপোর্ট থাকবে, সেইটা দিয়ে, আর যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, তো এইগুলো মিলে এই ডকুমেন্ট দিয়েই আপনার উবার অ্যাকাউন্টটা হয়ে গেল। ধরেন আমি ধরে নিলাম উবার অ্যাকাউন্টটা হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া।
হয়ে গেলেই কি আপনি অ্যাকচুয়ালি গাড়ি চালাতে পারবেন? কত বছরের পুরানো গাড়ি, ম্যাক্সিমাম বাংলাদেশে তো একদম ঝুরঝুরা। আমি গতবার দেশে গেছি, এমন এক গাড়িতে উঠছি ভাই, রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন আর গাড়ি চলে না। এত ঝুরঝুর এক গাড়ি নিয়ে এক ভদ্রলোক আসছে, এখন গাড়িকে আমার ঠেলতে হবে, এই সিচুয়েশন হয়েছে। তো আল্লাহ বাঁচাইছে, ঠেলা শুরু করব সেই মুহূর্তে গাড়ি আবার স্টার্ট নিয়ে নিছে। তারপরে আমার ফ্যামিলি নিয়ে তাও আবার সেই এয়ারপোর্ট রোডের মাঝখানে গাড়ি নষ্ট হয়ে গেছে। জাস্ট থিঙ্ক করেন, ওই ধরনের গাড়িও উবারে চলে। তো এইখানে এগুলো কোনোদিনও চলে না। এইখানে উবারের একটা গাড়ি ন্যূনতম 7 বছরের পুরানো হইতে পারবে যদি টরন্টোর ভিতরে গাড়ি চালাতে চান। আর যদি টরন্টোর বাহিরে মিসিসাগা, তারপরে নিউ মার্কেট, তারপরে রিচমন্ড হিল বা ব্র্যাম্পটন, তারপরে হ্যামিল্টন, এই ধরনের ওই বাইরের সিটিগুলোতে চালাইলে তখন আপনি আরেকটু 10 বছর পুরানো চালাইতে পারবেন। কিন্তু টরন্টো একদম মেন সিটির ভিতরে যদি চালাইতে চান তাহলে আপনাকে মিনিমাম এখন থেকে 7 বছর ব্যাকের গাড়ি হইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাকে টরন্টোর ভিতরে যদি আপনাকে উবার করতে হয় তাহলে এক্সট্রা আরেকটা লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সের নাম হচ্ছে পিটিসি, পাবলিক ট্রান্সপোর্ট কর্পোরেশন না কি যেন এরকম একটা, এটার পুরাই এটা। যাই হোক, পিটিসি লাইসেন্স বলে আমরা। পিটিসি লাইসেন্সটা দেয় হচ্ছে সিটি থেকে, সিটি মানে মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন থেকে, সরি। তো আপনি যখন উবারের অ্যাপ, ড্রাইভিং অ্যাপটা ডাউনলোড করলেন এবং আপনি যখন সব কিছু কমপ্লিট করলেন, করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি সেদিন থেকেই উবার ইট করা শুরু করতে পারবেন। বিশাল আলোচনা আসলে, আমি এই এক ভিডিওতে হবে না। আমি এই ভিডিওটাকে আমি 2টা পার্টে হয়তো বা ভাগ করে তারপরে কথাগুলো শেষ করব। তো যাই হোক, আমি বলতে থাকি, হ্যাঁ আপনারা শুনতে থাকেন। উবার ইট, তো আপনি সেদিন থেকেই উবার ইট করা শুরু করতে পারবেন যেদিন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। আর যদি আপনাকে টরন্টোর ভিতরে আপনাকে যদি গাড়ি চালাইতে হয় তাহলে পিটিসি লাইসেন্সের জন্য ওয়েট করা লাগবে। আর যদি আপনি টরন্টোর বাইরে যান তাহলে আপনার পিটিসি লাইসেন্স লাগবে না, আপনি এমনিতেই গাড়ি চালাতে পারবেন। আর আরেকটা কথা, আপনার জি লাইসেন্স পাওয়ার আগেও কিন্তু আপনি উবার ইট শুরু করতে পারবেন, মানে G2 দিয়েও আপনি উবার ইট শুরু করতে পারবেন। উবার গাড়ি ড্রাইভিং, যে উবার যে প্যাসেঞ্জার নিয়ে যেটা, সেইটা পারবেন না, কিন্তু আপনি উবার ইট করতে পারবেন। তাহলে G2 দিয়েই আপনি উবার ইট করতে পারতেছেন। আর উবার ইট করার জন্য কিন্তু আপনাকে আবার ওই কোনো গাড়ির কোনো নির্দিষ্ট কোনো ইয়ারের কোনো রেস্ট্রিকশন নাই, মানে 7 ইয়ার্স ব্যাক বা ম্যাক্সিমাম 10 ইয়ার্স ব্যাক, ওরকম কিছু নাই। উবার ইট করার জন্য আপনার যে কোনো গাড়ি হলেই হবে। উবার ইট করার জন্য, বুঝেন, খেয়াল করে শুনেন, উবার ইট করার জন্য যে কোনো গাড়ি হলেই হবে। উবার করার জন্য, উবার যেটা প্যাসেঞ্জার সেইটা করার জন্য আপনাকে মিনিমাম 7 বছর টরন্টোর ভিতরে, আর টরন্টোর বাইরে হইলে 10 বছরের। ওকে, এই একটা মেন পার্ট। তো ধরে নিলাম আপনি জি পেয়ে গেছেন, G2 দিয়ে আপনি তো উবার ইট করা শুরুই করলেন। এখন আমি ধরে নিচ্ছি আপনি G2 পরে জিও পাইছেন এবং আমি উবারের একদম মেন ইয়ে থেকে শুরু করলাম। এখন আপনার ওই পিটিসি লাইসেন্সের জন্য কি করতে হবে? পিটিসি লাইসেন্সের জন্য আপনাকে আবার একটা কোর্স করা লাগবে। আপনার সব কিছু হওয়ার পরে তখন আপনি আবার একটা, উবাররাই রিকমেন্ড করবে কয়েকটি স্কুলের, ড্রাইভিং স্কুলের, ওইটা উবারের অ্যাপের ভিতরেই আছে। সেই অ্যাপের ভিতর থেকে যে কোনো একটা স্কুলের, ওই কোনোটা $90, কোনোটা $100, কোনোটা $70, $80 এরকম, মানে সেম প্রাইস না। তো আপনি দেখে যে কোনো একটা স্কুলের নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের সাথে কানেক্ট করে অনলাইনেই করা যায়। আমরা অফলাইনে করছি, যে প্র্যাকটিস করে তারপরে, কিন্তু অনলাইনেই পরীক্ষাটা দেওয়া যায়। আপনি কম্পিউটারে বসেই পরীক্ষাটা দিতে পারবেন, ওকে, কিংবা ওদের কাছে যেও আপনি পরীক্ষা দিতে পারবেন। তো অনলাইনে বসেই আপনি পরীক্ষাটা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি, প্রথমে তো কোর্সটা ওই অনলাইনেই শিখাবে, তারপর আবার এক্সাম নিবে। এক্সাম নিলে আপনি সেই এক্সাম অনুযায়ী আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনি পাস করলে ওরা একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটা আপনাকে আপনার অ্যাপে আপলোড করা লাগবে। আপলোড করলে ওই উবার কোম্পানি আপনার হইয়া ওই যে সিটির কাছে সেই সার্টিফিকেট সহ একটা অ্যাপ্লাই করবে পিটিসি লাইসেন্সের জন্য। তখন সিটি আপনাকে সেই পিটিসি লাইসেন্সটা দিলে
আপনাকে তো সরাসরি দিবে না, উবার কোম্পানির কাছে দিবে। ওই লাইসেন্সটা উবার কোম্পানির কাছে আসবে, উবার কোম্পানি তখন আপনাকে ওপেন করে দিবে প্যাসেঞ্জার ড্রাইভ করার জন্য। আর এই লাইসেন্সটা হইতে আগে লাগতো 1 সপ্তাহ 2 সপ্তাহ। এখন ভাই আমি মানে কি বলবো, এখন অনেকের সাথে আলাপ করছি, এখন পাইতে এটা 2 মাসও লেগে যায়। সো এটা একটা কারণ। এখন অনেক লোক, অনেক ড্রাইভার আমাদের টরন্টোর ভিতরে বা যাই হোক, মানে টোটাল অলমোস্ট মোর দেন 50,000 ড্রাইভার আছে, চিন্তা করে দেখেন। আর নিউ ইয়র্কে তো ইমাজিন করতে পারবেন না, নিউ ইয়র্কের কথা আর কি বলবো। নিউ ইয়র্কে এখন আপনি ইচ্ছা করলে অনলাইনেই হইতে পারবেন না, মানে আপনি ইচ্ছা হইলো এখন অনলাইন হইলেন, ইচ্ছা হইলো অফলাইন হইলেন, সেটাও না। আপনার অনলাইন হওয়ার জন্য আপনি ঠিকই অনলাইন হইতে ট্রাই করলেন, কিন্তু ওই অ্যাপ আপনাকে ওদের সিস্টেম অনুযায়ী আপনাকে অনলাইন হইতে দিবে। ধরেন এখন অনেক বিজি, আপনাকে এখন অনলাইন হইতে দিবে না হয়তো বা, কারণ আপনার আগে আরও অন্য মানুষ অনলাইন হয়ে গেছে। মানে ওদের এখন রেস্ট্রিকশন হয়ে গেছে, ড্রাইভার এত বেশি যে ধরেন এই এলাকায় 50 জন ম্যাক্সিমাম একসাথে কাজ করতে পারবে। এখন 100 জন অনলাইন হতে চাইতেছে, তাহলে 50 জনের ওয়েটিংয়ে রাখবে। দেন ওই 50 জনের আবার হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওদের অফলাইন করে দিবে, তারপর আবার তারা হবে। এত বিজি, এত ওইখানে এত ইয়া। কিন্তু আমাদের টরন্টোতে বা ক্যানাডাতে এখন এত ঝামেলা নেই। একটা কথা মনে রাখেন, আমি যা বলতেছি সব কিছু কিন্তু টরন্টো ভিত্তিক বলতেছি। আমি টরন্টোতে থাকি, টরন্টো ভিত্তিক, অন্টারিও ভিত্তিক, টরন্টো বললে ভুল হবে, আমাদের প্রভিন্সের নাম হচ্ছে অন্টারিও। টরন্টো হচ্ছে অন্টারিওর রাজধানী, আমি অন্টারিও ভিত্তিক বলি। এখন ক্যালগারিতে গেলেন, হ্যাঁ, ভ্যাঙ্কুভারে গেলেন, অন্য জায়গায় গেলেন, ওগুলার নিয়ম কিছুটা ডিফারেন্স। সব জায়গার নিয়ম কিন্তু ক্যানাডার সব প্রভিন্সের একই নিয়ম না, এক একটা প্রভিন্স এক একটা ওদের নিজস্ব নিয়মে চলে। টরন্টোর ড্রাইভিং লাইসেন্স ওইখানে গিয়ে আবার চেঞ্জ করা লাগে বোধ হয়, বা উবার অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট হইলেও কী কী রেস্ট্রিকশন, মানে কী কী সিস্টেম ওইখানে আছে নতুন ডিফারেন্স, ওগুলো আবার করে তারপর ওটা করা লাগবে। সো ওই নিয়ে আমি বলতেছি না, আমি ধরে নিচ্ছি আপনি অন্টারিও প্রভিন্সে আসছেন এবং সেই অনুযায়ী আমি কথাগুলো বলতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একবার খেয়াল রাখেন আমি কি বলতেছি। এই কথাগুলা অন্টারিওতে যারা আসছেন তাদের জন্য প্রযোজ্য হচ্ছে, ফুল হোল ক্যানাডা। কারণ ক্যানাডা একটা বিগ কান্ট্রি, রাইট? ওইটার বিভিন্ন নিয়ম বিভিন্ন জায়গায়। তো এনিওয়ে, কোথায় ছিলাম? তো আপনার পিটিসি লাইসেন্স আমি ধরে নিলাম হইল, তারপরে আপনি কাজ শুরু করলেন। এখন আপনার তো পিটিসি লাইসেন্স বা উবার অ্যাকাউন্ট সব কিছু করার আগে আপনি কি করবেন? আগে কিন্তু আপনার গাড়ি কিনতে হবে, কারণ আপনার গাড়িটা তো ওই উবার অ্যাকাউন্টের সাথে লিস্টেড করা লাগবে। ওই গাড়ির সমস্ত ডকুমেন্ট তখন দেওয়া লাগবে, গাড়ির আবার ওনারশিপ পেপার, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির সেফটি, উবার সেফটি নামে আবার একটা, উবার বা লিফট দুইটার কিন্তু একই জিনিস। আমি লিফটটা আলাদা করে বলতেছি না, প্রসেসিং অলমোস্ট সেম, ওদেরও পিটিসি লাইসেন্স লাগে, এভরিথিং সেম। সো ওইটার আলাদা করে বলতেছি না, এক কোম্পানি দিয়েই বলতেছি। বাট ওই কোম্পানি এই কোম্পানির ইয়াগুলা প্রসেসগুলো পিটিসি লাইসেন্স, যে ইন্স্যুরেন্স, তারপরে আপনি সেফটি লাইসেন্স, ইন্স্যুরেন্স যেটা সেফটি সার্টিফিকেট ওইটা লাগবে। তো সেফটি সার্টিফিকেট আপনি আমাদের বাঙালি অনেক গ্যারেজ আছে, ওইখানে আপনার গাড়ি নিয়ে দেখাইলে ওরা দেখে ঠিক আপনাকে একটা সেফটি সার্টিফিকেট দেবে, $70 নেবে। ইন্স্যুরেন্স সবচেয়ে বড় একটা ঝামেলা ক্যানাডাতে, ইন্স্যুরেন্স। বাংলাদেশে আপনারা ইন্স্যুরেন্স ছাড়াই গাড়ি চালান, ক্যানাডাতে বা বাংলাদেশ ব্যতীত মনে হয় পৃথিবীর সব দেশে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো তো একেবারেই নিষেধ। কারণ ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি কীভাবে চালাবেন? আপনি একটা গাড়ি নিয়ে রাস্তায় নেমে গেছেন, এখানে একটা ফেরারি গাড়ি চলতেছে, মানে আমি এক্সাম্পলের জন্য বলতেছি, ফেরারি না হয়ে তো যে কোনো গাড়ি হইতে পারে, আপনি ওইটাকে ঠুস করে লাগাই দিলেন, আপনার গাড়ির দাম আছে হয়তো $5,000, আর ওই বেটার গাড়ির দাম আছে $1,00,000। তাহলে এখন আপনি কি ওটাকে পে করতে পারবেন? আপনি তো পারবেন না পে করতে, এটা নষ্ট করে ফেলছেন। তো পেটা কে করবে? ইন্স্যুরেন্স কোম্পানি করবে। আপনি লাগাইছেন, আপনার ভুল হয়েছে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি করবে, আর আপনার তো জীবন শেষ যদি ফেরারি রেমাইরা দেন। বাট আমি কথা বলতেছি, আপনি তো সাধারণ একটা গাড়িকেও লাগাই দিতে পারেন। তো যে কোনো একটা গাড়িকে যদি লাগাই দেন, আপনি যদি অ্যাক্সিডেন্ট করে ফেলেন, আপনার ভুলের কারণে হোক আর আরেকজনের ভুলের কারণে হোক, আরেকজন যদি ভুল করে, তাহলে এটা তো ওই স্পটে তখন আপনারা ডিসাইড করতে পারবেন। আর নিজেরা না পারলে পুলিশ কল করলে পুলিশ এসে এটা ডিসাইড করে দেবে, কিংবা নিজেরা সেটেলমেন্ট করে নিলেন। ও আপনার অপরপক্ষ দোষ করলে ও আপনাকে ওর ইন্স্যুরেন্সের সমস্ত কিছু দিবে,
আপনি ইন্স্যুরেন্সে ক্লেম করবেন, আর আপনি করলে তো আপনারটা দিবেন। তো এইভাবে জিনিসটা কাজ করে। ইন্স্যুরেন্স হচ্ছে এগুলো পে করে। তো সেই ইন্স্যুরেন্স আপনি নতুন অবস্থায়, আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স, আপনাকে ইন্স্যুরেন্স কিনতে হইলে পার মান্থ না হইলেও $400, মোর দেন $400 হবে। আমি ধরেই নিচ্ছি যে $400 থেকে $500, ইমাজিন মানে একটা মাথায় রাখেন, $500। আপনি একটা গাড়ি কিনছেন, আমি ধরে নিলাম টরন্টোতেই আপনি গাড়ি চালাও, যেহেতু আপনার টরন্টো হচ্ছে সবচেয়ে বিজি জায়গা, সেন্টার, মানে বাংলাদেশের ঢাকা ছাড়া অন্য কোথাও উবার এত চলবে? তো এটাও টরন্টোর ভিতরেই উবারটা চলে বেশি, এর বাইরে গেলে তো অত চলে না। টরন্টোর ভিতরে গাড়ি চালাইতে হইলে আপনাকে 7 ইয়ার্সের ভিতরের যে কোনো একটা গাড়ি কিনতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনি 2020 থেকে 22-এর একটা গাড়ি কিনবেন। 2020 থেকে 22-এর একটা টয়োটা কিনেন বা হোন্ডা কিনেন। ওকে, টয়োটা কোম্পানির, আমাদের ক্যানাডাতে টয়োটা কিংবা হোন্ডা, এই দুইটা কোম্পানি সবচেয়ে ফেমাস। জাপানিজ গাড়ি সবচেয়ে বেশি আমাদের এখানে চলে। বাংলাদেশে যেরকম জাপানিজ গাড়ি চলে, ক্যানাডাতেও সবচেয়ে বেশি জাপানিজ গাড়ি জনপ্রিয়, টয়োটা কিংবা হোন্ডা। ওকে, এরপরে আছে হুন্দাই আছে, এটাও খুব চলে। কিয়া আছে, চলে। নিশান আছে, নিশানও খুব চলে। ওকে, এগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষের গাড়ি। এরপরে আর উপরে গেলে সেগুলোর কথা বলে লাভ নেই, কারণ আপনি উবার করার জন্য তার অত হাইফাই গাড়ি কিনবেন না। হ্যাঁ, অনেকে কিনে, ওই যে টেসলাও আছে, প্রচুর টেসলা আছে, টেসলা দিয়ে চালায়, কারণ ওটা ইলেকট্রিক গাড়ি। আপনি যদি ইলেকট্রিক গাড়ি ইউজ করেন, সেইটার জন্য আপনার আবার ভিন্ন বেনিফিট আছে। আপনি ওইটা থেকে পয়সাও বেশি পাবেন। আপনি উবার, আমি বলতেছি যেটা নর্মাল গাড়ির কথা, সেটা হচ্ছে আপনি উবার এক্স। আর উবার এক্সের পরে আপনি ইচ্ছা করলে কিন্তু উবার, ভালো গাড়ি হইলেও উবার প্রিমিয়াম দিতে পারবেন। তারপর উবার গ্রিন আছে। এগুলো তো বাংলাদেশও যারা উবার করছেন, যারা ড্রাইভার না, যারা আর কি প্যাসেঞ্জার, তারাও তো জানেন যে উবার প্রিমিয়াম করলে একটু পয়সা বেশি। আর বাংলাদেশে তো উবার গ্রিন যেহেতু এখনো আসে নাই, নিশ্চয়ই হয় নাই ইলেকট্রিক গাড়ি। তো আপনি গাড়ি এখন ধরে নিলাম আপনি একটা নর্মাল 2020-22-এর একটা গাড়ি কিনছেন, এবং মাস্ট বি হাইব্রিড গাড়ি কিনবেন। ইলেকট্রিক এখনো পর্যন্ত ক্যানাডাতে এত অ্যাভেলেবেল না, শুধুমাত্র টেসলাটাই অ্যাভেলেবেল। আর অন্যান্য কোম্পানি গাড়ি আছে, কিন্তু মানুষ এখনো ইলেকট্রিক গাড়ির প্রতি অতটা হইতে পারে নাই। ইলেকট্রিক গাড়ি এখনো কেনার ব্যাপারে মানুষের অত আসলে ক্রেজ এত দেখি না। তো সবাই হাইব্রিড গাড়ি ইউজ করে, ম্যাক্সিমাম মানুষ এখন হাইব্রিড করে। আর উবার করার জন্য আপনাকে হাইব্রিড গাড়ি সবচেয়ে বেস্ট, কারণ আপনার তো তেল দিয়ে যদি পুরো গাড়িটা চালান, তাহলে তো তেলের অনেক খরচ হবে। তো হাইব্রিড গাড়ি কিনলে মানে আপনার হইল। আর যদি আপনার পয়সা থাকে, আপনি ইলেকট্রিক কিনলেন, সেটা তো আরও ভালো। তাহলে গভর্নমেন্ট থেকে $5,000 আবার ইনসেন্টিভও পাবেন। আর উবার গ্রিন মানে এর জন্য তো আরও পয়সাও বেশি। এনিওয়ে, তো ধরে নিলাম আপনার ওই গাড়ি, আপনি একটা টয়োটা করোলা বা ক্যামরি বা হুন্ডা সিভিক বা হুন্ডা অ্যাকর্ড, হ্যাঁ, বা হুন্দাইয়ের কিনতে পারেন, কিয়ার কিনতে পারেন, যে কোনো একটা। তবে গাড়ির মধ্যে সবচেয়ে বেস্ট আমি বলতেছি, আমি গাড়ির ব্যাপারে অনেক বেশি আমি বলতেছি, গাড়ি যদি কিনতেই হয় তাহলে গাড়ি কিনবেন হচ্ছে টয়োটার, যেটা রিসেল ভ্যালু অনেক ভালো। আপনারা ভালো মতোই জানেন যারা বাংলাদেশে গাড়িতে চড়েন বা গাড়ির সম্পর্কে আইডিয়া আছে। টয়োটা আর হোন্ডা দুটোটাই যেহেতু জাপানিজ গাড়ি, এই দুইটার রিসেল ভ্যালু ভালো, এবং এটা অনেক দিন চলেও ভালো। তো আপনি ধরে নিলাম যদি 2024-এর ভিতরে একটা টয়োটা করোলাই কিনেন, মানে আমি এসইউভি বলতেছি না এখনো, আপনার ইচ্ছা হইলে আপনি এসইউভিও কিনতে পারেন। এসইউভি মানে বাংলাদেশে আমরা এগুলোরে কি বলি, আমরা আসলে বাংলাদেশের মানুষজন অত গাড়ির বুঝি না, কিন্তু আমি যদি এসইউভি বলি, সেটাকে বুঝাইতে হইলে বাংলাদেশে কি বলবো, যদি আপনারা বুঝে থাকেন তো ভালো, কমেন্ট করে জানান। আদারওয়াইজ এসইউভি আমরা বাংলাদেশে বলতাম কি জিপ গাড়ি, মানে জিপ গাড়ির মতো যে বড় একটু বক্সের মতো, ওই গাড়িগুলাকে আমরা না, ওই সময় তো জানতাম না নাম, আমরা বলতাম জিপ গাড়ি, যেহেতু জিপ গাড়িটা ওরকম। বাট এসইউভি হচ্ছে ওই জিপ গাড়ির মডেলটাকে এসইউভি বলে। লাইক আমরা আগে হুন্ডা বলতাম মোটরসাইকেলকে, তো হুন্ডা মানে যে মোটরসাইকেল, সেটা আমরা আসলে ওইভাবে ছোটবেলায় আমরা কি বলতাম, হুন্ডা হুন্ডা হুন্ডা। তো সেইম আর কি। তো যাই হোক, আপনি এসইউভিও কিনতে পারেন। আর আপনি সিডান, যেটা প্রাইভেট কার বলে, ওইটাও কিনতে পারেন। 5 সিটের গাড়ি হইতে হবে। 5 সিটের গাড়ি
4 ডোর হইতে হবে। 5 সিটের গাড়ি যদি আপনি কিনেন আর সেটা যদি এসইউভিও হয় আর ইয়া হয়, তাহলে কিন্তু আপনার একই পয়সা হবে। তো আপনি এসইউভি কিনে খামাখা বেশি পয়সা কেন দিবেন? আচ্ছা, আমি অন্য ভিডিওতে এই গাড়ি নিয়ে ইন ডিটেলস আর একটা ইয়ে করবো, বা সেকেন্ড পার্টে আমি গাড়িটাকে অনেক বেশি হাইলাইটস করবো, গাড়ি নিয়ে অনেক কিছু বলবো। কারণ গাড়ি একটা অনেক ইম্পর্টেন্ট, এটা জানা আছে আসলে কোন গাড়িটা কিনলে ঠিক হবে এই লাইনে কাজ করার জন্য। অনেক কিছু আছে গাড়ির ভিতরে, কত কিছু আছে, কোন ধরনের গাড়ি কিনা উচিত, হ্যাঁ, কি গাড়ি কিনলে আমার বেশি আর্ন হবে, আমার খরচ কম হবে, ওকে, ইন্স্যুরেন্স কম হবে, বেশি হবে, অনেক কিছু। তো আমি ধরে নিলাম এখন আজকের ভিডিও তার এত কিছু বলবো না, ধরে নিচ্ছি যে আপনি যেই গাড়িটা কিনলেন সেই গাড়ির মান্থলি খরচ আসবে $400 মতো, মানে আপনার ইনস্টলমেন্ট দিতে হবে $400 মতো। ওকে, $350 থেকে $400। এখন $350 থেকে $400 ধরলেন, ইন্স্যুরেন্সও $400 ধরলেন, $800। ওকে, তারপরে কি আছে? গ্যাস আছে, গ্যাস ধরে নেন মাসে $300, তাহলে 800 300 আর 9 10 $1100। এই $1100 আর কি আছে? আর এমন বড় কোনো খরচ নাই। ইন্স্যুরেন্স, গাড়ির মর্টগেজ আর হচ্ছে গ্যাস, এই তিনটা হচ্ছে মেন। তারপরে বাকি তো টুকটাক খরচ, হ্যাঁ, কোনো নতুন গাড়ি যেহেতু কিনতেছেন আপনার অত আর ইয়া হবে না। এই দেশে এত না যে সারাক্ষণ গাড়ি নষ্ট হয় আর গাড়ি ঠিক করানো লাগে, ওরকম না। আপনি পুরানো অনেক 10 বছরের পুরনো গাড়ি কিনলে হয়তো বা লাগবে, কিন্তু নতুন গাড়িগুলোতে এত খরচ হয় না, মানে এত কিছু হয় না। 2020-22 গাড়ি কিনলে এত বেশি খরচ হবে না। তো এই গাড়ি নিলেন এবং বিসমিল্লাহ বলে আপনি উবার ইট যেইটাই হোক শুরু করে দিলেন। 20 ঘন্টাই গাড়ি চালান। যদি টরন্টোর ভিতরে আপনি 20 ঘন্টাই পরিপূর্ণভাবে গাড়িটা চালান, আপনি মোটামুটি এই পয়সা কি উঠাইতে পারবেন কিনা, এটা কিন্তু একটা কোশ্চেন। আপনার কিন্তু প্রায় হাজারের উপরে $1100 $1150 কিন্তু আপনার এই গাড়ির পিছনে খরচ হয়ে যাচ্ছে। এখন গাড়িটাকে আপনি প্রপারলি ইউজ না করতে পারলে কিন্তু গাড়ি কিনলে আপনার লস। গাড়িটাকে আপনার প্রপারলি ইউজ করা লাগবে। গাড়িতে শুধু বসায় পয়সা মাসে দিলে হবে না, গাড়িকে প্রপারলি ইউজ করতে হবে। উবার লিফট ছাড়াও গাড়িকে আরো বিভিন্নভাবে ইউজ করা যায়। তো আমি একটা মানে যখন আরো ভিডিও বানাবো তখন আমি এই বিষয়ে অনেক কথা আরো ইন ডিটেলস বলবো, কিভাবে এই গাড়ি দিয়ে আপনি আরো ইনকাম করতে পারেন। তো আজকের জন্য আমি এই ভিডিওকে আর লম্বা করবো না, আমার অলরেডি 25 মিনিট হয়ে গেছে। তো আমি এখন এই একটা মোটামুটি ধারণা দিলাম যে গাড়ির পিছনে আপনার কয় টাকা খরচ হবে, অ্যাকাউন্ট করলেন এবং কাজ শুরু করলেন। আশা করব যে এই অবস্থায় আপনি এই গাড়ির পয়সা তুলতে পারবেন। 20 ঘন্টা কাজ করেন। আর যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে, আপনি যদি ওপেন ওয়ার্ক পারমিট থাকে, ক্লোজ ওয়ার্ক পারমিট হলে তো ঝামেলা, যে শুধু ওই কোম্পানির সাথে কাজ করা লাগবে। যদি ওপেন ওয়ার্ক পারমিট থাকে বা আপনি ইমিগ্রেশন নিয়ে আসেন, তাহলে তো আপনার কোনো কথাই নেই, তাহলে তো আপনি ওপেনলি কাজ করতে পারবেন। তখন আপনি 10 ঘন্টা এক একটা অ্যাপে, মানে উবারের অ্যাপে 12 ঘন্টা, লিফটের অ্যাপে 12 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আপনি তো 14-15 ঘন্টা গাড়িটা চালাতে পারবেন, দুইটা কম্বাইন্ডে। তো আপনি তখন ভালো একটা অ্যামাউন্ট মেক করতে পারবেন। সবাই বলবে উবার অনেক খারাপ, উবার মানে স্লেভের মতো কাজ করা, সারাদিন কাজ করা। হ্যাঁ, দেখা যাবে দিন শেষে আপনার একটা বড় অ্যামাউন্ট ঠিকই হবে, কিন্তু অনেক লম্বা সময় কাজ করলে। বাট আমার কথা হচ্ছে, বেকার বসে থাকার চেয়ে বাড়ি থেকে বাংলাদেশ থেকে টাকা এনে খাওয়ার চেয়ে ভাই এটা কি ভালো না? ডেফিনেটলি এটা ভালো। আপনি কামাই করতেছেন এবং আস্তে আস্তে আপনি আপনার ফিল্ডে জব খুঁজতে থাকবেন, নিজেকে রেডি করতে থাকবেন। আপনি আইসেই তো একটা জব পাওয়া যাবেন, একটা টিম অটনের জব, কফি শপ টিম অটনের জব পাই তো এখন আপনাকে অনেক বড় লাইন মানে রয়ে যাবে, মানুষকে ধরতে হবে, এবং তাও পাবেন কিনা সন্দেহ। এখন অনেক হার্ড। সো এই জন্য এইটা একটা অপশন। উবার এখন বড় বড় চাকরি করে, অফিসে, ব্যাংকে বা বিভিন্ন জায়গায় চাকরি করে, তারাও কিন্তু উবার চালায়। প্রত্যেকটা মানে আমি যতটুকু আমার অনেকের সাথেই তো পরিচয় আছে, এত বছর ধরে থাকি, অনেকেই, আমিও জবের পাশাপাশি উবারও চালাই। কারণ একটা জব দিয়ে আমাদের সংসার চালানো সম্ভব না, এত খরচ ক্যানাডাতে। আমার ওয়াইফ এখন ছোট বাচ্চা আছে, ও জব করতে পারে না। সো আমাকে আমার সংসারকে ভালোভাবে চালায় নেওয়ার জন্য আমাকে সাইডে একটা কাজ করতে হয়। আর উবার হচ্ছে
দ্য বেস্ট ওয়ে। তো যাই হোক, আজকের ভিডিও আর বাড়াবো না। আমি এই রিলেটেড এইভাবেই আমি আরেকটা পার্ট করব, সেটাতে আমি আরও ডিটেলস কোন গাড়ি কিনলে ভালো হবে, কোন গাড়িতে আপনার ইনকাম আরও বেশি ভালো হবে, আমি ইন ডিটেলস আরও সুন্দর করে ভিডিও আরেক বানাবো। তো যাই হোক, আমার এই ভিডিওর শুরুতেই বলছি, এখনও আবার বলতেছি, ক্যানাডা বিষয়ক আমার আরও 2-3টা ভিডিও আছে। আমি এখানে আমার ডিসক্রিপশনে আমার ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, দেখেন, দেখলে আপনাদের উপকার হবে। যারা আসতে চাচ্ছেন বা যারা এসে গেছেন অলরেডি, তারাও ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো হবে, উপকার হবে, কাজে আসবে। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।